হ্যালো বন্ধুরা, আরও একবার আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আজকে যে ফিল্মটা এক্সপ্লেন করতে চলেছি সেটার নাম হলো সোলজার বয়। বন্ধুরা, এই গল্পটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার, যখন জার্মানি আর রাশিয়ার মধ্যে লড়াই চলছিল, আর সেই সময়ে 6 বছরের বাচ্চাও নিজের দেশের জন্য লড়ছিল। আসলে শুনতে একটু অদ্ভুত লাগে যে 6 বছরের একটা বাচ্চা কিভাবে সেনাবাহিনীতে ভর্তি হতে পারে। এর জন্য আপনাদের একটা গল্প শুনতে হবে। চলুন গল্পটা শুরু করা যাক। সিনেমার শুরুতে শিরোজা নামের এক ছোট্ট বাচ্চাকে দেখানো হয়, যে একটি গাছের উপর বসে আছে। অন্যদিকে আমরা শিরোজার বড় ভাই পিটারকে দেখি, যে মাছ ধরছে এবং তার মা কাপড় কাচ্ছে। কিন্তু হঠাৎই জার্মানির যুদ্ধবিমান এসে পড়ে এবং চারিদিকে ধ্বংসযজ্ঞ চালাতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে শিরোজা তার গুলতি বের করে এবং সেটির আঘাতে একটি বিমানকে ফেলে দেয়। বন্ধুরা, এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা জানতে পারি যে এটা শিরোজার একটা স্বপ্ন ছিল, যা সে ঘুমের মধ্যে দেখছিল। আর সে ঘুমের মধ্যেই তার মাকে ডাকছিল যে মা তুমি কোথায়। তখনই তার ঘুম ভেঙে যায় এবং কেউ দরজায় ধাক্কা দেয়। সে গিয়ে দরজা খুললে দেখে যে পাশের বাড়ির আন্টি দাঁড়িয়ে আছে। তিনি শিরোজাকে দেখে জড়িয়ে ধরেন আর বলেন, ঈশ্বরের কৃপায় তুমি বেঁচে আছো। শিরোজা জিজ্ঞাসা করে, মা আর পিটার কোথায়? তিনি বলেন, শত্রুরা ওদের মেরে ফেলেছে আর পুরো গ্রাম জুড়ে ধ্বংসলীলা চলছে। তোমাকে বেঁচে থাকতে দেখে আমার ভালো লাগছে। তিনি কথা বলছিলেন, এমন সময় তাদের বাড়ির বাইরে গুলির শব্দ শোনা যায়। বন্ধুরা, ওদের গ্রামে জার্মানরা হামলা করেছিল, যেখানে অনেক মানুষ মারা গিয়েছিল। এতে শিরোজা তার মা আর ভাইকেও হারিয়েছিল। ওই মহিলাটি সঙ্গে সঙ্গে শিরোজাকে বলেন, তুমি এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাও। তিনি তাকে জানলা দিয়ে বাইরে পাঠিয়ে দেন আর বলেন, নিজের জীবন বাঁচানোর জন্য শুধু দৌড়াতে থাকো, থামবে না। শিরোজাকে পাঠানোর কিছুক্ষণ পরেই ওই মহিলা গুলিবিদ্ধ হন এবং মারা যান। আমরা গ্রামটিকে দেখি, যেখানে সব মানুষের ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং চারিদিকে ছোটাছুটি চলছে। সবাই নিজের প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক দৌড়াচ্ছিল, আর একদিকে শিরোজাও না থেমে দৌড়ে চলেছিল। সে দৌড়াতে দৌড়াতে জঙ্গলের দিকে পৌঁছে যায় আর কাঁদতে কাঁদতে তার মাকে ডাকতে থাকে আর বলে, মা আমি হারিয়ে গেছি, তুমি কোথায়? প্লিজ ফিরে এসো। আর চলতে চলতে সে ক্লান্ত হয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সে একটা নদীর ধারে জল খাচ্ছিল, এমন সময় সেখানে জার্মান সৈনিকরা এসে পড়ে। শিরোজা শত্রুদের দেখে সঙ্গে সঙ্গে একটা গাছের পেছনে লুকিয়ে পড়ে, কারণ যদি ওই সৈনিকরা তাকে দেখে ফেলত, তাহলে তার মা আর ভাইয়ের মতো তাকেও মেরে ফেলত। জার্মান সৈনিকরা তার থেকে কিছুটা দূরে আগুন জ্বালায় এবং নিজেদের খাবার গরম করে খেতে শুরু করে। ঠিক তখনই শিরোজার কাছে একটা সাপ চলে আসে, কিন্তু সে ভয় পায় না, কারণ সে একটা সাহসী বাচ্চা। সে নিজের মুখ বন্ধ করে নেয় যাতে তার আওয়াজ বাইরে না আসে। সাপের ভয় লাগলেও সে হিম্মত একার সাথে কাজ নেয় আর একটুও আওয়াজ করে না, যতক্ষণ না সৈনিকরা সেখান থেকে চলে যায়। তাদের যাওয়ার পর শিরোজা তাদের ফেলে যাওয়া খাবারের কাছে যায় আর সেখান থেকে একটা ক্যান নিয়ে জঙ্গলে পালিয়ে যায়, কারণ কাল থেকে শিরোজা কিছু খায়নি। তার এত খিদে পেয়েছে যে সে জঙ্গলের পাতা খেতে শুরু করে। কিছুক্ষণ পর বেশ অন্ধকার হয়ে যায়, কিন্তু শিরোজা থামে না, সে এগোতে থাকে। আর তখনই জার্মানরা ওই জঙ্গলে হামলা করে দেয়, বিস্ফোরণ ঘটাতে শুরু করে। সেখানে একটা বিস্ফোরণ হয় যার ধাক্কায় শিরোজা বেশ দূরে গিয়ে পড়ে। সে খুব ভয় পেয়ে যায়, তার মনে হয় যে আশেপাশে কেউ আছে, তাই সে একটা লাঠি তুলে নেয় আর জোরে জোরে বলতে থাকে, আমার কাছে আসার চেষ্টা করবে না, আমার কাছে রাইফেল আছে। এটা খুব মজার একটা দৃশ্য ছিল। সে বলে, আমি তোমাদের ভয় পাই না। আপনারা এই কথা থেকে আন্দাজ করতে পারেন যে সে সাহসীর সাথে সাথে বেশ চালাকও। এবার শিরোজা সেখান থেকে নিজের প্রাণ বাঁচিয়ে বেশ দূরে চলে আসে আর সেখানেই ঘুমিয়ে পড়ে। সে ঘুমের মধ্যে তার মা আর ভাইয়ের স্বপ্ন দেখে, যেখানে তারা তিনজন খুব খুশি ছিল। আর এরই মধ্যে সেখানে বৃষ্টি নামতে শুরু করে, যার ফলে তার ঘুম ভেঙে যায়। সে খুব দুর্বল হয়ে পড়েছে, দুদিন ধরে সে কিছু খায়নি। এখানে ঠান্ডাও খুব বেশি, যার কারণে শিরোজা সেখানেই পড়ে গিয়ে আবার ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর সেখানে কিছু লোক আসে যারা শিরোজাকে তুলে নিয়ে যায়। বন্ধুরা, এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় আর আমরা রাশিয়ান আর্মির একটা ছোট্ট ক্যাম্প দেখি, যেখানে একজন কমান্ডার সব অফিসারকে শত্রুর পরবর্তী চাল সম্পর্কে বলছিলেন। এরই মধ্যে সেখানে একজন সৈনিক আসে যার কোলে শিরোজা ছিল। আসলে বন্ধুরা, যে লোকেরা শিরোজাকে বাঁচিয়েছিল তারা আসলে রাশিয়ান আর্মির সৈনিক ছিল, যারা তাকে নিয়ে ক্যাম্পে চলে এসেছিল। কমান্ডার শিরোজাকে তার নাম জিজ্ঞাসা করেন, জবাবে সে বলে তার নাম শিরোজা শিশনিক। সে তাদের সাথে হাতও মেলায়, যা দেখতে বেশ মজার লাগে। এখানে সৈনিকরা তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করলে শিরোজা জানায় যে তার আন্টি বলেছে শত্রুরা তাদের মেরে ফেলেছে। এই বলে সে কাঁদতে শুরু করে।
এরপর কমান্ডার ও সৈনিকরা তাকে চুপ করায় আর বলে, তুমি সাহসী সাহসী ছেলেরা কাঁদে না। তারা তাকে খাওয়ার জন্য খুব ভালো ভালো জিনিস দেয় আর তার ক্ষতস্থানে মলম লাগিয়ে দেয়। ওই ক্যাম্পেই কাত্তা নামের একজন নার্স ছিল, যে সব আহত সৈনিকদের চিকিৎসা করত। কাত্তার সাথে সিরোজার দেখা হওয়ার পর তার প্রতি একটা টান জন্মে যায়। সে তাকে নিজের বাচ্চার মতো পালন করতে থাকে। সে সবসময় তার সাথে থাকে, তার খেয়াল রাখে। শুধু তাই নয়, ক্যাম্পের সব লোকেরাই সিরোজার সাথে খুব মিশে গিয়েছিল আর সেও তাদের সাথে হাসি ঠাট্টা করতে শুরু করেছিল। এখন কমান্ডারেরও সিরোজার প্রতি মায়া জন্মে গিয়েছিল। একদিন তিনি যখন তার সাথে দেখা করতে যান, তখন সিরোজা তাকে তার বন্দুক দেখাতে বলে। তিনি তার কথা মেনে নেন আর তাকে ওই বন্দুক সম্পর্কে সবকিছু বলেন। সিরোজার সাথে দেখা করে বাইরে এলে তিনি কাত্তার সাথে দেখা করেন। কাত্তা তাকে বলে যে সিরোজাকে এই ক্যাম্পেই রেখে দেওয়া হোক। আসলে কমান্ডার সিরোজাকে অনাথ আশ্রমে পাঠাতে চাইছিলেন, কারণ তার মনে হচ্ছিল এখানে থাকাটা তার জন্য বিপদ থেকে হলি নয়। কিন্তু কাত্তা সিরোজাকে অনাথ আশ্রমে পাঠাতে চায় না। সে তাকে নিজের কাছে রাখতে চায়, কারণ সিরোজার প্রতি তার খুব মায়া জন্মে গেছে। সে তাকে নিজের থেকে দূরে করতে চায় না। কিন্তু কমান্ডার তার কথা মানেন না, কারণ তিনি জানেন যে এটা যুদ্ধের সময় আর এখানে কিছুও হতে পারে। আর তিনি একটা বাচ্চাকে এমন জায়গায় রাখতে পারেন না। পরের দিন সিরোজার কাছে কিছু সৈনিক আসে, যারা তার সাথে খুব মজা ঠাট্টা করে। আর এই দৃশ্য দেখে আমরা বুঝতে পারি যে ওই ক্যাম্পের সবাই এই ছোট বাচ্চাটার সাথে কতটা জুড়ে গেছে। আর সেখানে থাকা কোনো সৈনিকই চায় না যে সিরোজা অনাথ আশ্রমে যাক। সেই রাতে কাত্তা তার এক সহকর্মী নার্সের সাথে সিরোজার ব্যাপারে কথা বলে। আর কমান্ডারের অনাথ আশ্রমে পাঠানোর কথাটা তার একদমই পছন্দ হয়নি। পরের দিন একজন অফিসার কমান্ডারের কাছে এসে সিরোজাকে ক্যাম্পে রাখার কথা বলেন, কিন্তু কমান্ডার তাকে ধমক দিয়ে তাড়িয়ে দেন। সেই সময় জার্মান আর্মির ট্যাঙ্কও সেখানে চলে আসে আর তাদের উপর হামলা করে। কিন্তু কমান্ডার আর তার সৈনিকরা খুব সাহসের সাথে তাদের সামনা করেন এবং শেষ পর্যন্ত জিতেও যান। কিছুদিন পর সেই সময় চলে আসে যখন সিরোজাকে অনাথ আশ্রমে যেতে হবে। কাত্তা তাকে কমান্ডারের কাছে নিয়ে আসে আর তারপর সে কিছু না বলেই সেখান থেকে চলে যায়, কারণ সে সিরোজাকে নিজের থেকে দূরে যেতে দেখতে পারছিল না। কাত্তার যাওয়ার পর সিরোজা কমান্ডারের সাথে বসে আর যাওয়ার আগে তার সাথে অনেক কথা বলে। এখানে কমান্ডার সিরোজার দিকে তাকাতে পারছিলেন না, কারণ কোথাও না কোথাও তিনিও চাইছিলেন যে সিরোজা তার থেকে দূরে না যাক। তখনই তিনি সিরোজাকে একটা কাঠের খেলনা বন্দুক দেন, যা দেখে সে খুব খুশি হয় আর কাঁদতে কাঁদতে কমান্ডারকে জড়িয়ে ধরে। আর কমান্ডারেরও মন এখানে গলে যায়। তাকে কাঁদতে দেখে কমান্ডার তাকে বলেন, তুমি কি আমার ছেলে হতে চাও? এটা শুনে সিরোজা হাসতে হাসতে হ্যাঁ বলে দেয়, যার পর কমান্ডার অনাথ আশ্রমের চিঠিটা ছিঁড়ে ফেলেন, কারণ সিরোজা সবসময় তাদের সাথেই থাকবে। সিরোজা তাদের সাথে থাকবে এই খবর পুরো ক্যাম্পে ছড়িয়ে পড়ে আর সবাই খুব খুশি হয়। রাতে কাত্তা আর তার কিছু সঙ্গী সিরোজার জন্য একটা আর্মির পোশাক তৈরি করছিল। সব সৈনিক নিজের নিজের পোশাক নিয়ে আসে আর বলে যে এটাকে এভাবে ছোট করা উচিত। আর কাত্তাও সিরোজার জন্য জুতো নিয়ে আসে আর সেটাকে ছোট করায়। পরের দিন যখন সে ঘুম থেকে ওঠে, তখন কমান্ডার তাকে তার আর্মির পোশাকটা দেন, যেটা পরে সে খুব খুশি হয়। সে পোশাক পরে সবাইকে দেখায় আর সব সৈনিক তাকে স্যালুট করে। এখানে একটা খুব সুন্দর পরিবেশ তৈরি হয়। কিন্তু তখনই সেখানে জার্মান বিমান এসে পড়ে আর হামলা করে, যাতে অনেক সৈনিক আহত হয়। পুরো ক্যাম্পে ছোটাছুটি শুরু হয়ে যায়। সিরোজা চায় যে সে আহত সৈনিকদের সাহায্য করবে, কিন্তু এই পরিবেশে তার কথা কেউ শুনছিল না। তাই সে দৌড়ে আহত সৈনিকদের তাঁবুতে যায় আর যে সৈনিকরা জখমি ছিল তাদের জল খাওয়াতে শুরু করে। আর তখনই এক সৈনিক, যে তার দুটো চোখই হারিয়েছিল, সে সিরোজাকে বলে যে তার বাড়ি থেকে একটা চিঠি এসেছে, তুমি কি আমার জন্য এটা পড়বে? সিরোজা বলে, হ্যাঁ আনুন, আমি অবশ্যই পড়ব। এরপর সে সেই চিঠিটা পড়তে শুরু করে আর বলে, ওরা আপনাকে খুব ভালোবাসে, আপনার পরিবার আপনাকে খুব ভালোবাসে, আপনার যে গরুগুলো আছে সেগুলো খুব দুধ দেয়। তখনই ওই সৈনিক বলে, কোন গরু? আমার তো কোনো গরু নেই। আর তখনই তার পাশে শুয়ে থাকা আরেক আহত সৈনিক তাকে বলে, তাহলে ধরে নাও তোমার কাছে গরু আছে, ও যা পড়ছে তুমি শুধু শুনতে থাকো। আর সব সৈনিক সিরোজার কথা শুনতে থাকে। এবার সিরোজা তাদের অনেক কথা বলে, যা সেই চিঠিতে লেখাই ছিল না। আসলে সিরোজাও মাত্র ৬ বছরের, সে পড়তে জানে না, কিন্তু সে কারোর মন ভাঙতে চায় না। তাই তার মনে যা আসে সে তাই পড়ে। তার মজার কথা শুনে সেখানকার সব আহত সৈনিক খুব হাসে আর কিছুক্ষণের জন্য হলেও যুদ্ধের মধ্যে পাওয়া কষ্ট ভুলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি যে কাত্তা আর সিরোজা একসাথে বসে আছে। তখনই সেখানে কমান্ডার আসেন আর তিনি কাত্তাকে কিছু বলতে চান, কিন্তু বলতে পারেন না, কারণ ততক্ষণে সিরোজা উঠে পড়ে। আসলে বন্ধুরা,
কাত্তা আর কমান্ডার একে অপরকে পছন্দ করে, কিন্তু আজ পর্যন্ত তারা এই কথা একে অপরকে জানায়নি, আর আজও তারা এই কাজে অসফল হয়। কমান্ডার যখনই কাত্তাকে তার ভালোবাসার কথা বলতে যান, তার মুখ দিয়ে কথাই বের হয় না। এরপরে আমরা সিরোজাকে শেভিং করতে দেখি। তাকে শেভিং করতে দেখে সেখানকার সৈনিকরা খুব মজা করে আর জিজ্ঞাসা করে, তুমি কি ডেটে যাচ্ছ? তো সিরোজা বলে, সৈনিকরা কখনো ডেটে যায় না, দৃশ্য পরিবর্তন হয়। আর আমরা দেখি যে সব সৈনিক আর কমান্ডার একটা মিটিং করছে। তখনই সেখানে সিরোজা এসে পড়ে, যে একজন পরিণত সৈনিকের মতো কমান্ডারকে জিজ্ঞাসা করে, স্যার, আমার জন্য কোনো কাজ আছে? যার জবাবে কমান্ডার তাকে একটা কাজ দেন, আর সেই কাজটা হলো সব সৈনিককে তাদের বাড়ি থেকে আসা চিঠিগুলো দেওয়া। আর কমান্ডার তার মুখে একটা কাটা দাগ দেখে তাকে জিজ্ঞাসা করেন, তোমার কি হয়েছে? সিরোজা বলে, শেভিং করার সময় কেটে গেছে। আসলে বন্ধুরা, এরকমই একটা কাটা দাগ কমান্ডারেরও লেগেছিল, আর সিরোজা কমান্ডারের মতো অভিনয় করছিল, তার নকল করছিল। এই সব দেখে সেখানে দাঁড়িয়ে থাকা সব সৈনিক খুব হাসে। এরপর সিরোজা খুব ভালোভাবে সব সৈনিককে তাদের বাড়ি থেকে আসা চিঠিগুলো দেয়, আর সাথে সাথে সে নেচে তাদের খুব হাসায়ও। এই কাজ করার পর সিরোজা সেখান থেকে তার দূরবীন নিয়ে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে। এই দূরবীনটা বাকি সৈনিকরা তাকে উপহার হিসেবে দিয়েছিল। আর তখনই সে তার দূরবীন দিয়ে দেখে যে ঝোপের পাশে একটা মানুষের পা দেখা যাচ্ছে। সে সঙ্গে সঙ্গে এসে এই কথাটা তার সৈনিকদের জানায়, আর সৈনিকরাও তার কথা মেনে নেয়, আর তারা ঝোপের পাশে যায়। সেখানে পৌঁছে তারা দুজন জার্মান গুপ্তচরকে পায়, যাদের রাশিয়ান সৈনিকরা ধরে ফেলে। এই ঘটনার পর সিরোজা তার সাহসিকতার জন্য পুরস্কার পায়, আর কমান্ডারের চোখে সে একজন ভালো সৈনিক হয়ে ওঠে। সেই রাতেই কমান্ডারের কাছে সিরোজার দত্তক নেওয়ার চিঠিও চলে আসে, যার পর থেকে তারা দুজনেই আইনত বাবা ও ছেলে হয়ে যায়। আর এই খবরে খুশি হয়ে সিরোজা কমান্ডারকে নিয়ে কাত্তার কাছে যায়। কিন্তু সেখানে কাত্তাকে অন্য কারোর সাথে দেখে কমান্ডারের একটা ভুল বোঝাবুঝি হয় যে কাত্তা অন্য কাউকে ভালোবাসে, যার কারণে তিনি সেখান থেকে চলে যান। এর কিছুক্ষণ পর সেখানে আবার জার্মানির হামলা হয়, আর কমান্ডার সিরোজাকে বলেন, তুমি এখানেই বসে থাকো, কোথাও যেও না। সে তার কথা মেনে নেয় আর সেখানেই বসে থাকে। কিন্তু কিছুক্ষণ পর সে দেখে যে কমান্ডার খুব চিন্তিত, কারণ ফোনের লাইনের তার লড়াইয়ের কারণে কেটে গেছে, আর কমান্ডারকে কারোর সাথে খুব জরুরি কথা বলতে হবে। কমান্ডার একজন সৈনিককে পাঠান ওই তার ঠিক করার জন্য, আর তার পেছন পেছন সিরোজাও চলে যায়। কিছুটা দূরে গিয়ে ওই সৈনিক আহত হয়ে পড়ে, আর তাকে আহত দেখে সিরোজা তাকে বলে, আমাকে বলুন কিভাবে তার ঠিক করতে হবে। কিন্তু সৈনিক তাকে ফিরে যেতে বলে, কিন্তু সিরোজা তার কথা মানে না। এরপর ওই সৈনিক তাকে বলে যে এই দুটো তার জুড়ে দিলে সংযোগ ফিরে আসবে। সিরোজা ওই তার দুটো জুড়ে দেয়, যার ফলে কমান্ডারের সংযোগ ফিরে আসে। আর সিরোজা আরও একবার প্রমাণ করে দেয় যে সে একজন সাহসী বাচ্চা। একদিন সিরোজা দৌড়ে কাত্তার কাছে আসে আর বলে যে কমান্ডার কিছু খেতে পারছেন না, আর তিনি ঘুমাতেও পারছেন না। কাত্তা ঘাবড়ে যায় আর দৌড়ে কমান্ডারের কাছে আসে, কিন্তু সে দেখে যে কমান্ডার বিলকুল ঠিক আছেন। আসলে বন্ধুরা, সিরোজা এটা ইচ্ছে করে করেছিল, যাতে কমান্ডার আর কাত্তাকে একসাথে আনা যায়, আর দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। কিছুদিন পর ক্যাম্পে আরও দুটো কুকুর আসে, যাদের পেছনে গাড়ি লাগানো ছিল। সিরোজা মজা করে সেই গাড়িতে বসে পড়ে। এরপর ওই কুকুর দুটো দৌড়াতে শুরু করে, আর দৌড়াতে দৌড়াতে মাইনের দিকে যেতে থাকে। এটা দেখে একজন সৈনিক সিরোজার দিকে ছুটে আসে, আর তাকে বাঁচিয়ে নেয় মাইনের সাথে ধাক্কা লাগার আগেই। এদিকে কমান্ডারও কাত্তার পেছনে যান, আর তাকে থামিয়ে নিজের মনের কথা বলেন। বন্ধুরা, এখানে কমান্ডারের বলার ধরনটা খুব মজার ছিল। তিনি বলেন, কাত্তা, তুমি কি সিরোজার মা হতে চাও? যা শুনে কাত্তাও হ্যাঁ বলে দেয়। তো ফাইনালি কমান্ডার বলেই ফেললেন, আপনিও যদি কাউকে ভালোবাসেন তাহলে বলে দিন, না হলে সে অন্য কাউকে বলে দেবে। যাই হোক বন্ধুরা, এখন দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা দেখি যে সব সৈনিক অন্য একটা ক্যাম্পে যাচ্ছে, কারণ তাদের অর্ডার এসেছে। কারণ সবাইকে এখন অন্য কোথাও লড়াই করার জন্য যেতে হবে। তাদের মধ্যে সিরোজাও ছিল, কিন্তু মাঝ রাস্তায় তাদের ওপর একটা হামলা হয়। জার্মানরা তাদের ওপর হামলা করে, আর তাদের গাড়িটা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এতে অনেক সৈনিক আহত হয়, কিন্তু তারা কোনোমতে বেঁচে যায়। এবার এই সবাই তাদের অন্য ক্যাম্পে পৌঁছে যায়, যেখানে কমান্ডারের সিনিয়র অফিসারও ছিলেন, যিনি একজন জেনারেল। তখনই সেখানে সিরোজা আসে, আর সে জেনারেলকে স্যালিউট করে। জেনারেলও তাকে দেখে স্যালিউট করেন। সিরোজা কমান্ডারকে জিজ্ঞাসা করে যে আজ তার জন্য কোনো মিশন আছে কিনা। তো কমান্ডার বলেন, সব সৈনিককে লাইনে দাঁড় করাও, আর যাদের জুতো ছিঁড়ে গেছে, যাদের সরঞ্জাম শেষ হয়ে গেছে, তাদের নাম লিখে নিয়ে এসো। আর সিরোজা তাই করে।
সে সবার তালিকা লিখে জেনারেলকে দিয়ে দেয় আর সাথে সাথে তাকে বলে, আপনি আমার বাবা আর কাত্তার বিয়ের জন্য অনুমতি দিয়ে দিন। যার জবাবে জেনারেল আর কমান্ডার দুজনেই খুব হাসেন। এরপর সিরোজাকে একজন সৈনিকের মতো ব্যাজও দেওয়া হয়, তাকে সম্মানিত করা হয়, আর সবাই খুব খুশি হয়। এখানে খুব খুশির একটা পরিবেশ ছিল, কিন্তু বন্ধুরা, সেই রাতেই তাদের ক্যাম্পে হামলা হয় আর এই হামলাটা সব হামলার চেয়ে অনেক ভয়ঙ্কর আর বড় ছিল, কারণ এতে কমান্ডারেরও খুব চোট লাগে। সিরোজা তার বাবাকে খুঁজছিল, কমান্ডারকে খুঁজছিল, কিন্তু তার বাবা, যিনি কমান্ডার, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সে একজন সৈনিকের কাছে গিয়ে তাকে কমান্ডারকে বাঁচাতে বলে। সেই সৈনিক সিরোজাকে জড়িয়ে ধরে। আর এখানে আমাদের দেখানো হয়েছে যে যুদ্ধ এবং লড়াইয়ের সময় কি পরিণতি হয়, তাদের ফলাফল কি হয়, আউটপুট কি হয়, সেটা দেখানো হয়েছে। সেগুলো কত ভয়ঙ্কর হয়, কত মানুষের প্রাণ চলে যায় যুদ্ধে, এই সব জিনিস দেখানো হয়েছে। পরের দিন যখন সবকিছু শান্ত হয়ে যায়, তখন সিরোজা কমান্ডারের সাথে দেখা করতে আসে, আর তার অবস্থা দেখে সে কাঁদতে শুরু করে। তার বাবা বলেন, বেটা, পুরুষরা কাঁদে না। আর কমান্ডার ঠিক হওয়ার পর সিরোজা, কাত্তা আর কমান্ডার চিরকালের জন্য একসাথে হয়ে যায়। গল্পের শেষে বন্ধুরা, আমাদের জানানো হয় যে ২৭শে এপ্রিল ১৯৪২-এর পর সিরোজা সবসময় এই রেজিমেন্টের সাথেই ছিল। আর সে তাদের সাথে যুদ্ধের জন্য পোল্যান্ড আর জার্মানি পর্যন্ত গিয়েছিল। এর সাথেই এই গল্পটি শেষ হয়ে যায়।